বহুল প্রতীক্ষার পরে মোটিভ ফর মার্ডার মুভিটি চলে এসেছে। তো আমিও চলে আসলাম এটার এক্সপ্লেইন নিয়ে। আমি 100% শিওর করে বলতে পারি এই সিনেমাতে যে আসলে সাইকো কিলারটাকে এটা তোমরা কোনোভাবেই ধরতে পারবে না। আর যদি আগেই ধরতে পারো তাহলে কমেন্টে জানাতে ভুলো না। তোমাদের জন্য এত কষ্ট করে নতুন নতুন সিনেমার গল্প নিয়ে আসি, তাহলে তো একটা লাইক আমি আশা করতেই পারি। কোনো স্পয়লার না দিয়ে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে চলো তাহলে গল্পের গভীরে ঢুকে পড়া যাক। সিনেমার শুরুতেই বাসুদেব নামের একজন বড় রাইটারকে দেখানো হয়। তিনি কিছু সিরিয়াল কিলারদেরকে নিয়ে একটা বই লিখেছিলেন। ভিন্ন ভিন্ন দেশের ভিন্ন ভিন্ন সব সিরিয়াল কিলার, মানুষ তাদের অনেক ধরনের নাম দিত। এই সকল নামগুলোর মধ্যে বাসুদেব আজব স্টাইলে হত্যা করা একটা কিলারের নাম লেখে। অন্যান্য সকল সিরিয়াল কিলারদের চেয়ে এর মার্ডার স্টাইলটা ছিল একদমই অন্যরকম। সে মানুষদেরকে কেন মারত, এর পেছনে কি রহস্য আছে? সেই সিরিয়াল কিলারটা কিন্তু আমাদের আশেপাশেই ঘোরাঘুরি করে। পুলিশও তার বিরুদ্ধে তেমন একটা প্রমাণই খুঁজে পায় না। এর পরপরই বাসুদেব ওই কিলারটা সম্পর্কে লেখা বইটা রিলিজ করে। কেটে যায় কিছুদিন। হঠাৎ করেই হাইকোর্ট থেকে ব্যান লাগিয়ে দেওয়া হয় বাসুদেবের ওই বইটার ওপর, কারণ বাসুদেব তার বইয়ে পুলিশদের বিরুদ্ধে অনেক কথা লিখেছিল। এরপর কেটে যায় 5টি বছর। একটা জায়গাতে সিনেমার একটা শুটিং চলছিল। কয়েকটা সিনের শুটিং করার পরে সিনেমাটার হিরো যায় একটা জায়গাতে রেস্ট করার জন্য। ঠিক তখনই ওর রুমে চলে আসে একটা মাস্ক পরিহিত লোক, আর এসেই সেই হিরোকে অনেক বাজেভাবে মেরে ফেলে। কিছুক্ষণের মধ্যেই সেখানে আবার চলে আসে ওই হিরোটার অ্যাসিস্ট্যান্ট। এসে হিরোকে এভাবে মৃত পড়ে থাকতে দেখে তোর হুঁশি উড়ে গিয়েছিল। তারপরে সে অনেক চিল্লাচিল্লি করে প্রোডাকশনের লোকজনদেরকে ডাকে। এই ব্যাপার স্যাপারে হুলুস বেঁধে যায় পুরো জায়গা জুড়ে। সবাই তো এটা বুঝে উঠতে পারছিল না যে হিরোকে আবার কে মেরে ফেললো। এর পরপরই দেখা যায় সেই জায়গাতে চলে আসে রাধা নামের এক ক্রাইম ইনভেস্টিগেশন জার্নালিস্ট। দেখা যায় হিরোকে মারার পরে সেই খুনিটা ওর কাপড় চোপড় খুলে ওকে আজবভাবে বসিয়ে রেখে গিয়েছিল। এই ব্যাপারটা দেখে সেখানে সবাই তো ভয়েই কেঁপে উঠেছিল। কিছুক্ষণের মধ্যেই পুরো নিউজ মিডিয়া ছড়িয়ে পড়ে এই নিউজটা যে দিনের বেলাতে একটা হিরোকে তার শুটিং সেটে গিয়ে মেরে ফেলেছে এক সাইকো কিলার। কেন ওকে মেরেছে, এর পিছনে কি কারণ থাকতে পারে, আর কেই বা তাকে মারল, আর কেনই বা তাকে এভাবে নগ্নভাবে রেখে গিয়েছিল আজব একটা পোজ দিয়ে। এসব নিয়ে শুরু হয়ে যায় অনেক জল্পনা কল্পনা। কিছুক্ষণের মধ্যেই সেখানে চলে আসে ইন্সপেক্টর কৃষ্ণা। এখানে আসার সাথে সাথেই ওই জায়গাতে আসার রুমের ভেতর থেকে সবাইকে বাইরে বের করে দেয়। ভেতরে গিয়ে যখন হিরোর বডিটা দেখতে পায় তখন তোর হুঁশি একদম উড়ে গিয়েছিল। ওর পুরো ক্যারিয়ারে সে এমন আজব রকমের খুন কখনোই দেখেনি। তারপরে ওই রুমের মধ্যে দেখতে থাকে কোনো প্রমাণ রেখে গেছে কিনা কিলার। তখন খুঁজতে খুঁজতে একটা লকেট পায় সেখানে। তারপর সেটা নিয়েই চলে আসে পুলিশ কমিশনারের কাছে, আর এই কেসটা সম্পর্কে সব কিছু খুলে বলতে থাকে। কোনো একজন ওই হিরোকে অনেক বাজেভাবে হত্যা করেছে। সেখানে সিসিটিভি ক্যামেরা তো ছিল, কিন্তু একটা ক্যামেরাতেও কোনো ফুটেজ নেই। যখন পোস্টমর্টম রিপোর্টটা আসবে তখনই আমরা কিছু বলতে সক্ষম হব। এর পরপরই জানা যায় কৃষ্ণা এবং রাধা দুজনে স্বামী স্ত্রী। কিছুক্ষণের মধ্যেই কৃষ্ণা এবং রাধা দুজনেই চলে আসে বাড়িতে। এরপর কফি খেতে খেতে ওরা একে অপরের সাথে এই টপিক নিয়েই কথাবার্তা বলছিল। রাধা তখন কৃষ্ণাকে জিজ্ঞেস করে, ওখানে কি তুমি কোনো এভিডেন্স পেয়েছো? কৃষ্ণা তখন জানায় যে হ্যাঁ পেয়েছি, আমি ওখান থেকে একটা লকেট পেয়েছি। তারপর ওই লকেটটার ছবিও দেখায় রাধাকে। পরদিন সকালবেলাতেই দেখা যায় রাধা চলে আসে একটা কলেজে। আসলে এখানে সে জার্নালিজমের ওপর ক্লাস নিত। সে একজন পার্ট টাইম টিচার এখানকার। অন্যদিকে দেখা যায় কৃষ্ণা চলে আসে হাসপাতালে আর ডাক্তারের সাথে দেখা করে ওই হিরোটার পোস্টমর্টেমটা নিতে যায়। তখন ডাক্তার জানায় আসলে অনেক বাজেভাবে আর অনেক কষ্ট দিয়ে মারা হয়েছিল এই হিরোটাকে। ও যেভাবে কষ্ট দিয়ে মেরেছিল এটা দেখে মনে হচ্ছে সে কোনো রকমের সাইকো। এরপর অবশ্য কৃষ্ণা ওই লকেটটা সম্পর্কে ওনাকে জিজ্ঞাসাবাদ করে। তখন ডাক্তার আবার জানায় ওই লকেটটার তো ওই হিরোটার নয়, হয়তোবা ওরা যখন ধস্তাধস্তি করছিল তখন ওই কিলারের গলা থেকে সেটা পড়ে গেছে। সাথে তিনি একটা আরও শকিং খবর দেয় কৃষ্ণাকে। আজকে সকালবেলাতে একটা নিউজ পেপারে আমি একটা পেইন্টিং দেখেছিলাম, ডেথ অব দ্য গ্ল্যাডিয়েটর। ওই হিরোটার ডেড বডি যে পজিশনে রাখা হয়েছিল সেটা একদম ওই পেইন্টিংটার মতোই ছিল, সেম টু সেম। ডাক্তারের থেকে এটা শোনার পরে ব্যাপারটা নিয়ে খানিকটা রিসার্চ করে কৃষ্ণা। তখন দেখতে পায় আসলেই তো ওনার কথা সত্য। পেন্টিংটা যেভাবে রাখা ছিল খুনিটাও ঠিক তেমনভাবেই লাশটাকে রেখেছিল। হয়তোবা এই পেন্টিংটাকে দেখে সে এইভাবে পোজ করে রেখে গিয়েছিল লাশটাকে। অন্যদিকে দেখা যায় জার্নালিজম কলেজে ঋতিকা নামের একটা মেয়ে। সে একটু দূরে এসে কাউকে ফোন দিয়ে বলছিল,
আমি অবশ্যই তোমার কাছে আসব। আমাকে আর তুমি জ্বালিও না, আমাকে তো একটু সময় দিতে হবে নাকি। এই ব্যাপারটা আবার পাশ থেকেই শুনে ফেলে ওরই এক ক্লাসমেট। সে বুঝতে পারছিল যে হয়তোবা কিছু একটা গড়বড় তো আছেই, এই জন্য সে ঋতিকাকে ফলো করতে শুরু করে। দেখা যায় ঋতিকা একটা লজে এসে একটা মাস্ক পরিহিত লোকের সঙ্গে দেখা করে। এই ব্যাপারটা আবার ওর সেই ক্লাসমেটটা ফোন দিয়ে রেকর্ডিং করছিল। এদিকে দেখা যায় কৃষ্ণা চলে এসেছিল থানায় আর তার পুরো টিমকে ওই পেন্টিংটা দেখিয়ে বলে, এরকম টাইপের হত্যা গত 5 বছরে যতগুলো হয়েছে সবগুলোর ডেটা কালেক্ট করো, সবগুলোই আমার চাই। তার পরপরই অবশ্য সবাই কাজে লেগে পড়ে। দেশের মধ্যে যতগুলো থানা ছিল সবগুলোতেই কন্ট্যাক্ট করা হয়, সাথে ওদের যে অনলাইন পোর্টাল আছে সেখানেও কেউ কেউ খুঁজতে শুরু করে। ওই একই সময়ে রাধাও এই কেসটা নিয়ে ইনভেস্টিগেশন চালিয়ে যাচ্ছিল। হিরোটা মারা যাওয়ার আগের দিনই একটা জিমের ওপেনিং করতে গিয়েছিল তিনি। সেই জায়গাটার সিসিটিভি ফুটেজটা যখন রাধা চেক করে তখন দেখতে পায় সেখানে একটা অপরিচিত মানুষ হিরোকে ফলো করছিল। তার পরপরই সেই অপরিচিত মানুষটা যে আসলে কে এটা সম্পর্কে খোঁজবাজ লাগাতে শুরু করে দেয় রাধা। আর কেনই বা সে ওই হিরোটাকে ফলো করছিল। অনেক খোঁজাখুঁজি করার পরে সে জানতে পারে যে লোকটা ওনাকে ফলো করছিল ওনার নাম দাস। এদিকে দেখা যায় অনেক খোঁজবাজ নেওয়ার পরে একজন এসে কৃষ্ণাকে জানায়, স্যার গত 5 বছর ধরে প্রায় 20টা কেস রেজিস্টার করা হয়েছিল। প্রতিটা কেসেই খুনি তার ভিকটিমের ফেমাস কোনো পেন্টিংয়ের মতো করে রেখে চলে গেছে, তবে কোনোটাতেই সেই কিলারের সম্পর্কে কোনো তথ্যই পাওয়া যায়নি। কৃষ্ণা তখন বুঝতে পারে যে এই শহরে একটা অদ্ভুত টাইপের সাইকো কিলার ঘোরাঘুরি করছে, যে কোনো মূল্যেই ওকে ধরতে হবে, না হলে যে আরও কতজনের জান যাবে তার তো কোনো ঠিক ঠিকানাই নেই। এই ব্যাপার স্যাপারে খুবই চিন্তিত ছিল কৃষ্ণা। অন্যদিকে দেখা যায় ঋতিকা যখন আবার কলেজে ফিরে আসে তখনই ওই ছেলেটা ওর সাথে বাজে বিহেভ করতে শুরু করে। তারপর ঋতিকাকে সেই ভিডিও দেখিয়ে বলে, তুমি কি শুধু বাহিরের মানুষদের সঙ্গেই লজে যাও নাকি আমরা যারা কলেজে পড়ি তাদের জন্য কোনো অফার আছে তোমার কাছে? এই কথাটা শুনে অনেক কষ্ট পেয়ে গিয়েছিল ঋতিকা এবং সেখান থেকে কান্না করতে করতে বেরিয়ে যায়। ঋতিকা যখন কান্না করতে করতে তার রুম থেকে বেরিয়ে যাচ্ছিল তখন আবার তার টিচার তাকে জিজ্ঞেস করে, কি হয়েছে তোমার? তবে রোহিতের কথা শুনে সে এতটাই কষ্ট পেয়ে গিয়েছিল যে ম্যামের কোনো কথাই যেন ওর কানে ঢুকে না। এর পরপরই ম্যাম আবার রুমের ভেতরে ঢুকে রোহিতকে অনেক কথা শোনায়। কারো পার্সোনাল জীবন সম্পর্কে ভিডিও করতে তোমার একটুকুও বিবেকে বাঁধলো না? তুমি এতটা নিচে নামতে পারলে? তোমাকে আমার ছাত্র ভাবতেও এখন আমার লজ্জা করছে। এর পরপরই দেখা যায় টিভিতে পুলিশ কমিশনারের একটা প্রেস কনফারেন্স আসে। তিনি জানান, আমাদের এই শহরে ভয়ঙ্কর এক সাইকো কিলার ঘোরাঘুরি করছে। হয়তোবা সে আপনার পাশেই আছে কিন্তু আপনি সেটা জানেনও না। আর সেই কিলারটা তার টার্গেটকে হত্যা করার পরে সেটাকে পেইন্টিংয়ের মতো রূপ দেয়। এই ব্যাপারটা শুনে সবাই তো হকচকিয়ে গিয়েছিল। এদিকে দেখা যায় রাধা চলে আসে তার বসের কাছে আর বাসুদেবের একটা বই সম্পর্কে জানতে চায়। স্যার, আপনি আমাকে একদিন বলেছিলেন একটা বইয়ের সম্পর্কে, সেটাতে নাকি তিনি বিভিন্ন কিলারের সম্পর্কে লেখালেখি করতেন। তখন ওর স্যার জানায় যে হ্যাঁ, ওয়ান অফ দ্য গ্রেটেস্ট রাইটার বাসুদেব লিখেছিল সেই বইটা, কিন্তু যেহেতু পুলিশদের বিরুদ্ধে অনেক কথোপকথন ছিল এর জন্য সেই বইটা হাইকোর্ট ব্যান করে দিয়েছিল। তখন রাধা বলে, স্যার বাসুদেবের এই বইটাতে তিনি আজব একটা কিলারের হত্যার প্যাটার্ন নিয়ে লেখালেখি করেছিলেন। ওইটাই কি আসল কিলার? আর আপনি কি আমার একটা উপকার করতে পারবেন? আপনি যদি আমাকে বাসুদেবের অ্যাড্রেসটা দিতেন তাহলে আমি ওনার সাথে গিয়ে সরাসরি ওই কিলারটার সম্পর্কে কথা বলতাম আর ওনার থেকে ওনার বইটা চাইতাম। ওরা দুজনে যখন এই ব্যাপার স্যাপার নিয়ে কথাবার্তা বলছিল ঠিক তখনই সেখানে চলে আসে একজন আর একটা কুরিয়ার দিয়ে যায়। সেই কুরিয়ারটা খুলেই দেখা যায় ওটার ভেতর একটা কাগজে লেখা ছিল ওয়ার্নিং। তার সাথে ছিল একটা পেন ড্রাইভ। সেটা ওপেন করলে জানা যায় এর মধ্যে ছিল একটা ভয়েস নোট। সাইকো কিলারটা পুরো পুলিশ ডিপার্টমেন্টকেই চ্যালেঞ্জ করে বসে। সেখানের ভয়েস নোটটা ছিল অনেকটা এরকম, তোমরা আমার সম্পর্কে মিডিয়াতে আজে বাজে কথা বলে আমার ইগোকে হার্ট করছো। এর পরের বারে আমি যে পেইন্টিংটা বানাবো সেটা দেখবে যে কত ভয়ঙ্কর হয়। এই কথাটা শুনে ওরা সবাই তো ভয়ে কেঁপে উঠেছিল। তারপর অবশ্য এই পেন ড্রাইভটা রাধানে তার হাজব্যান্ড কৃষ্ণাকে দেয়। এরপর সেটা আবার পুলিশ কমিশনার পর্যন্ত শোনানো হয়। তখন কমিশনার স্যার কৃষ্ণাকে বলে, সাইকো কিলারটা আরও একটা হত্যা করার আগেই তোমাকে ওকে থামাতে হবে। এর পরপরই দেখা যায় রাধা চলে আসে বাসুদেবের সাথে দেখা করার জন্য। নতুন যে একটা সাইকো কিলার বের হয়েছে এর সম্পর্কে সব কিছুই বলে আর ওই বইটা চায় ওনার থেকে, কিন্তু বাসুদেব ওই বইটা দিতে একদমই বারণ করে দেয়। অন্যদিকে দেখা যায় কৃষ্ণার এক সহকারী ওর কাছে এসে বলে, স্যার কিছুদিন আগে ওই হিরোটার ওপর একজন হামলা করেছিল, ওনাকে জানে মারার চেষ্টা করা হয়েছিল। সেটা করেছিল দাস নামের একজন লোক।
আর যেদিন হিরোটাকে হত্যা করা হলো সেদিনও দাস ওই শুটিং লোকেশনেই ছিল। তখন কৃষ্ণার সাথে সাথেই বলে দেয় দাসের সম্পর্কে খোঁজবাজ লাগাও। এটা শুনে ওই সহযোগী জানায়, স্যার দাস তো অলরেডি একটা নিউজ চ্যানেলে গেছে, যে চ্যানেলটাতে আপনার বউ কাজ করে। দেখা যায় রাধা দাসকে তার কাছে ডেকে নিয়ে ওকে জিজ্ঞাসাবাদ করতে শুরু করে। ওরা কথাবার্তা বলতে থাকলে কিছুক্ষণের মধ্যেই সেখানে চলে আসে কৃষ্ণা আর দাসকে ধরে তাদের সাথে নিয়ে যেতে থাকে। তখন রাধা জানায়, তুমি আমার কথাটা তো শোনো, দাস সেই হিরোটাকে মারেনি। এরপর দাসও বলে, আমি সেই হিরোটাকে মারতে চেয়েছিলাম, এটা সত্য, কিন্তু ওকে আমি মারতে পারিনি স্যার। ওর সাথে আমি রিয়েল এস্টেটের ব্যবসা করতাম, তবে সে আমাকে ধোঁকা দিয়ে দিয়েছিল, আর এতে আমি একদমই বরবাদ হয়ে যাই। একদম রাস্তায় চলে এসেছিলাম আমি। কিন্তু কৃষ্ণা ওর কথাতে একদমই নজর না দিয়ে ওরকে কাস্টাডিতে নিয়ে নেয়। তখনই ওই সিরিয়াল কিলারটা একটা ভয়েস নেট পাঠায় কৃষ্ণাকে, আগামী 24 ঘন্টার মধ্যে আমি আরেকটা ফেমাস পেইন্টিং বানাবো, যেটার নাম দ্য লাভার্স 2। তুমি যদি পারো তাহলে আমাকে থামিয়ে দেখাও। ওপেন চ্যালেঞ্জ থাকলো। এর পরপরই দেখা যায় পুরো পুলিশ ডিপার্টমেন্ট মিডিয়ার সামনে চলে আসে এবং জনগণকে এই ব্যাপার স্যাপার নিয়ে সতর্ক করে। আসলে আগামীকালকে ছিল ভ্যালেন্টাইন ডে। তখন কৃষ্ণা সকল লাভার্সদেরকে বলে, আপনারা রেড জিপিএস নামে একটা অ্যাপ ডাউনলোড করে নিন সবার ফোনে। যদি নিজেদের ওপর কোনো অ্যাটাকের সম্ভাবনা দেখেন তাহলে শুধু একবার ওপেন করে একটা বাটনে ক্লিক করবেন, সাথে সাথেই আপনার পুরো ইনফরমেশন আপনার কাছের থানায় চলে যাবে। আমরা সবাই মিলে যদি একসঙ্গে চেষ্টা করি তাহলে হয়তোবা ওই সাইকোটাকে ধরা পসিবল। এই কথাটা শুনে দেশের যত লাভার্স ছিল সবাই এই অ্যাপটা ইনস্টল করতে শুরু করে। পরদিন সকালবেলা থেকেই কৃষ্ণা সেটার তদারকি করছিল। দেখা যায় অনেক জায়গা থেকেই ডেঞ্জারাস অ্যালার্ট আসতে শুরু করে। যে যে লোকেশন থেকে ডেঞ্জারাস অ্যালার্ট আসছিল সেখানে 2 জন করে পুলিশ পাঠাতে শুরু করে কৃষ্ণা। তারপর যখন তারা ওই জায়গাগুলোতে গিয়ে পৌঁছে তখন দেখতে পায় আসলে সেখানে ওই সাইকো কিলারের কোনো হদিসই নেই। ওদের অন্য কোনো ঝামেলার জন্য তারা এই অ্যাপটা ওপেন করে অ্যালার্টটা অন করেছিল। রাত্রেবেলাতেও আরেকটা এরকমই অ্যালার্ট আসে। আয়শা নামের একটা মেয়ে ফোন করে জানায় তাদের ওপরে মাস্ক পরিহিত একজন অ্যাটাক করছে। কৃষ্ণা তখন ওকে জিজ্ঞেস করে, ও দেখতে কেমন? আয়শা জানায়, মাস্ক পরে থাকার জন্য চেহারাটা দেখা যাচ্ছে না, কিন্তু ওর বাম হাতে ত্রিশূলের ট্যাটু রয়েছে। আমাদের হেল্প করুন স্যার। যতক্ষণে কৃষ্ণা সেখানে গিয়ে পৌঁছে ততক্ষণে ওই মাস্ক পরিহিত সাইকো কিলারটা আয়শা এবং তার বয়ফ্রেন্ড দুজনকেই মেরে ফেলে। আসলে আয়শার বয়ফ্রেন্ড সেই ছেলেটা যার নাম রোহিত, আর এটা হচ্ছে সেই রোহিত যে ঋতিকাকে ফলো করছিল এবং তাকে আজে বাজে কথা বলেছিল। সাথে এটাও জানা যায় ওরা দুজনেই ছিল আসলে সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার। কৃষ্ণা এখানে এসে যখন দেখতে পায় ওদের মৃত লাশ তখন আশাহত হয়ে পড়ে। সে এদের দুজনকে বাঁচাতে পারল না। এরপর থেকে দেখা যায় সব নিউজ চ্যানেলগুলো এই নিউজটাই চালাতে শুরু করেছে। কৃষ্ণা যখন সেই ক্রাইম সিন থেকে বাইরে বেরিয়ে আসে তখন রাধা বাহিরেই ওর জন্য অপেক্ষা করছিল। কথায় কথায় রাধা তখন কৃষ্ণকে বাসুদেবের সেই বইটা সম্পর্কে জানায়। 5 বছর আগে এই শহরে এরকম হত্যা হতে শুরু হয়েছিল। সেই সাইকো কিলারটা সম্পর্কে এই বইটা লিখেছিল বাসুদেব, কিন্তু কিছুদিনের মধ্যেই সরকার ওই বইটাকে ব্যান করে দিয়েছিল। আমি ওই বইটা চাওয়ার জন্য ওনার কাছে গিয়েছিলাম গতকালকে, কিন্তু উনি আমাকে বইটা দিবে না বলে জানিয়ে দিয়েছে। বইয়ের মুখে এমন কথা শুনে পরদিন সকালবেলাতেই ওরা দুজন আবার চলে আসে বাসুদেবের বাড়িতে। তারপর সেখানে গিয়ে কৃষ্ণা তার নিজের পরিচয় দিয়ে ওই বইটা চায়। তারপরেও সেই বইটা দিতে মানা করে দেয় বাসুদেব। সাথে জানায়, তোমার ডিপার্টমেন্টের লোকজনরাই আমার এই বইটার ওপর আঙুল তুলেছিল, তো কেন আমি তোমাদের সাহায্য করব? আমিও 30 বছর ধরে জার্নালিজমই করেছিলাম। পুলিশরাও যেসব কেস সলভ করতে পারতো না সেগুলো পর্যন্ত আমি সলভ করে দিতাম, কিন্তু এর বদলে আমি কি পেলাম বলো? তোমাদের সরকার আমার বইটাকেই ব্যান করে দিল। যখন রঞ্জিতের খুনটা হলো তখন থেকে আমি আবার এই কেসটা ফলো করছি। পুলিশওয়ালারা তো একটা জিনিসের পিছেই তোমরা ঘুরছো, কাকে মেরেছে আর কে মেরেছে। তবে তোমরা এটা একবারও খোঁজার চেষ্টা করোনি যে কার সাথে এরকম ঘটনা ঘটার পরেও বেঁচে গিয়েছিল এই হাদসা থেকে। এই কথাটা শুনে কৃষ্ণা তখন হতবাক হয়ে ওনাকে জিজ্ঞেস করে, ওই সাইকো কিলারের হাত থেকে কেউ তাহলে বেঁচেও গিয়েছিল? ওর নাম কি প্লিজ স্যার আমাকে বলুন। তখন বাসুদেব ফাল্গুন নামের এক ডিরেক্টর সম্পর্কে বলে। সাথে আরও জানায়, সেই সাইকোটা সবসময় ফেমাস মানুষদেরকেই টার্গেট করে। সেই সাইকোটা একসময় গিয়েছিল ফাল্গুনকে মারার জন্য, তারপর ওকে মেরে সেখান থেকে চলে যায়। কিন্তু ফাল্গুনের পরিবারের লোকজন যখন সেখানে আসে তখন দেখতে পায় ফাল্গুন এখনও জীবিতই আছে। এখন ওনাকে একটা রিহ্যাব সেন্টারে নিয়ে গিয়ে ট্রিটমেন্ট করানো হচ্ছে। ওই সাইকো কিলারটাকে যারা দেখেছে তাদের মধ্যে শুধু উনিই এখন জীবিত আছেন, কিন্তু ওর মাথাতে অনেক বেশি চোট পাওয়ার কারণে ওনার অতীত সম্পর্কে উনি সব কিছুই ভুলে গেছেন।
ওনাকে কিছু জিজ্ঞেস করলে উনি একদম ট্রমাতে চলে যান। তুমি যদি চাও তবে চেষ্টা করে দেখতে পারো কিছু জানতে পারো কি না। ঠিক তখনই আবার ডাক্তারের কল আসে কৃষ্ণার কাছে। তিনি রোহিত এবং আয়েশার পোস্টমর্টম করার পরে জানায়, আমার মনে হয় সাইকো কিলারটা বামহাতি। এদিকে দেখা যায় রাধা চলে আসে রিহ্যাব সেন্টারে ফাল্গুনের সাথে কথা বলার জন্য, কিন্তু সে তো কথাই বলতে পারছিল না। যখন ওই সাইকো কিলারটা সম্পর্কে জিজ্ঞাসা করতে থাকে রাধা, তখন তো অনেক বাজে অবস্থা হয়ে যায় ফাল্গুনের। এতে ডাক্তার সাথে সাথেই ওখান থেকে রাধাকে চলে যেতে বলে। অন্যদিকে দেখা যায় কৃষ্ণা ওই শুটিং স্পটে থাকা সবাইকে জিজ্ঞাসাবাদ করছিল, তোমাদের ক্রুয়ের মধ্যে কেউ কি বাম হাতে আছে, বা কারো বাম হাতে কি কোনো ত্রিশূলের ট্যাটু দেখেছ? এসব জিজ্ঞাসাবাদ করতে থাকলে সেখানে থাকা কো ডাইরেক্টর জানায়, হ্যাঁ স্যার, যেদিন শুটিং হয়েছিল সেদিন আমি একজনকে দেখেছিলাম যার বাম হাতে একটা ত্রিশূলের ট্যাটু ছিল। সেই লোকটা আবার হিরোর জন্য জুস নিয়ে গিয়েছিল। আমার কাছে কিছু মেকিং ভিডিও আছে, হয়তোবা ওগুলো আপনার কাজে লাগতে পারে। তারপর সেই ভিডিওগুলো বের করে একজনের ছবি দেখায় আর জানায়, এর হাতেই ত্রিশূলের ছবি দেখেছিলাম আমি স্যার। এর ছবি দেখেই কৃষ্ণার কাছে চেনা চেনা লাগছিল কেন জানি। আসলে কিছুদিন আগেই সে পত্রিকাতে একটা নিউজ দেখেছিল, সেখানে ছিল এই লোকটার ছবি। ওনার নাম জগদীশ। ইনি কিছুদিন আগেই জেল থেকে রিলিজ পেয়েছিলেন, কিন্তু ওর কোর্টে অনেকগুলো তারিখ চলে গেলেও সে আর কখনোই দেখা করতে যায়নি। এর জন্য ওর নামে আবারও ওয়ারেন্ট বেরিয়ে পড়ে। এমনকি মিডিয়াতে তো নিউজও হয়েছিল যে লোকটাকে যদি কেউ কোনো জায়গায় দেখে তাহলে যেন পুলিশের সাথে যোগাযোগ করে যত দ্রুত সম্ভব, কারণ সে অনেকে বেশি ভয়ঙ্কর। তারপরে অবশ্যই জগদীশের সম্পর্কে খোঁজবাজ নিতে শুরু করে দেয় কৃষ্ণা। জানতে পারে জগদীশ ছিল আসলে বামহাতি। যে সময়টায় সে জেলের মধ্যে ছিল তখন সে দেয়ালের মধ্যে আজব সব পেন্টিং বানাতো। তার পরপরই কৃষ্ণা চলে যায় সেই জেলের মধ্যে এবং ওই পেন্টিংগুলো ভালো করে দেখতে শুরু করে। এভাবে কিছুক্ষণ কেটে যাওয়ার পরে হঠাৎ করে ওর ফোনে ওই সাইকো কিলারটা কল দেয়। সে বলতে থাকে, কিরে কৃষ্ণা, তুই আমাকে ধরা বাদ দিয়ে জেলের চক্কর কাটছিস? তুই যদি আমার সম্পর্কে আরও কিছু জানতে চাস তাহলে জেলের পাশে যে কবরস্থানটা আছে ওখানে আয়। এটুকু শুনেই কৃষ্ণা তার লোকজন নিয়ে চলে যায় সেই কবরস্থানে। সেখানে গিয়েই একটা কফিন খুঁজে পায়। দেখা যায় সেই কফিনটার মধ্যে অনেক রকমেরই জিনিস আছে। আসলে সাইকো কিলারটা তার ভিকটিমদের মারার পর তাদের ব্যবহৃত কোনো না কোনো জিনিস উঠিয়ে নিয়ে আসতো। এগুলো দেখে তো কৃষ্ণা বুঝে গিয়েছিল যে অনেকগুলো লোককে মেরে ফেলেছে সেই সাইকো কিলারটা। দেখা যায় একটু দূরে থেকেই ওদেরকে আবার ফলো করছিল জগদীশ। অন্যদিকে দেখা যায় রাধাকে তার কলেজের বান্ধবী ফোন করে এবং জানায়, যে লোকটার ছবি তোমরা টিভিতে দেখাচ্ছ তাকে আমি পার্সোনালি চিনি। আসলে ঋতিকা সেদিন লজে যে লোকটার সঙ্গে দেখা করতে গিয়েছিল সেটাই ছিল জগদীশ। এরপর রাধার সাথে গিয়ে দেখা করে কৃষ্ণা। ওকে যখন রাধা ঋতিকা এবং জগদীশের সম্পর্কে জানায় তখন ঋতিকার ফোনটা ট্রেস করতে শুরু করে ওরা। দেখা যায় এই সময়টাতে তো ঋতিকার ফোনটা সুইচ অফ। সেটার লাস্ট লোকেশন একটা লজের কাছাকাছি দেখানো হচ্ছিল। তার পরপরই কৃষ্ণা এবং রাধা চলে আসে সেই লজে এবং সিসিটিভি ফুটেজটা চেক করতে থাকে। দেখা যায় ওই লজটাতেই অবস্থান করছিল জগদীশ, আর ঋতিকা তার সাথে দেখা করতে এই লজটাতেই এসেছিল। এরপর ওরা দুজনে যখন জগদীশের রুমে গিয়ে পৌঁছে তখন দেখতে পায় সেখানে কেউই নেই। এই রুমের মধ্যে খোঁজাখুঁজি করার সময় রোহিতের ফোনটাও খুঁজে পায়। তখন ওরা দুজনে ভাবতে থাকে হয়তোবা আয়েশা এবং রোহিতকে ওরা দুজনেই মেরে ফেলেছে। তারপর অবশ্য কৃষ্ণা তার টিমের লোকজনকে ফোন দিয়ে ঋতিকার সম্পর্কে খোঁজবাজ লাগাতে বলে। কিছুক্ষণের মধ্যেই পুরো মিডিয়াতে ছড়িয়ে পড়ে এই নিউজটা যে ঋতিকা এবং জগদীশ মিলে এই খুনটা করেছিল। সেদিন সন্ধ্যাবেলাতেই দেখা যায় ঋতিকা তার ম্যামকে একটা টেক্সট করে আর একটা লোকেশনে আসতে বলে। আসলে ইনি হচ্ছেন রাধার বান্ধবী। তারপর উনি চলে আসেন ওদের বলে দেওয়া সেই লোকেশনে। সেই জায়গাটা ছিল একদমই শুনশান নীরব। কিছুক্ষণের মধ্যেই সেখানে ঋতিকা তার ম্যামের কাছে এসে তার সাথে কথা বলার চেষ্টা করে, কিন্তু মহিলাটা সেখানে একটু খেয়াল করে দেখতে পায় জগদীশ দাঁড়িয়ে আছে। এটাতে তিনি অনেক ভয় পেয়ে যায়, দৌড়ে পালিয়ে আসে। মনে মনে ভাবতে থাকে এরা দুজনে হয়তোবা মিলে আমাকে মেরে ফেলার প্ল্যান করছে। অন্যদিকে দেখা যায় কৃষ্ণার কাছে আরেকটা পার্সেল চলে আসে। তারপর সেটা যখন খোলা হয় তখন ওর ভেতর থেকে আরেকটা পেন ড্রাইভ বের হয়। ভিডিওটা ওপেন করতেই সেখানে সাইকোটা বলছিল, আমার নেক্সট টার্গেট ঋতিকা, যাকে আপনারা খুঁজতেছেন। এই ব্যাপারটা শুনে তোরা হতবাক হয়ে গিয়েছিল, কারণ ওরা তো মনে করছিল ঋতিকা আর জগদীশ একসঙ্গে কাজ করছে, কিন্তু এখন তো সেই সাইকো কিলারটা ঋতিকাকেই মেরে ফেলার হুমকি দিচ্ছে। কিছুক্ষণের মধ্যেই সেখানে চলে আসে রাধার ওই বান্ধবী এবং জানায়, ঋতিকা কোথায় আছে সেটা আমি খুব ভালো করেই জানি, চলেন আপনাদেরকে আমি সেখানে নিয়ে যাচ্ছি।
এদিকে দেখা যায় ঋতিকাকে সেই সাইকো কিলারটা অনেক কষ্ট দিয়ে মেরে ফেলে। তারপর ওর বডিটা আবার একটা ফেমাস পেইন্টিংয়ের মতো করে কনভার্টও করে। এই ব্যাপারটা যখন সবাই দেখতে পায় তখন তো একদম হতবাক হয়ে গিয়েছিল। এই কেসটা নিয়ে তারা যত দিক দিয়ে আগাচ্ছে কিন্তু শেষমেশ কোনোটারই কোনো হদিস পাচ্ছে না। যেদিকেই ক্লু ধরে ওরা যাচ্ছে সেদিকেই গিয়ে সামনে ওরা দেওয়াল পাচ্ছে। কিছুক্ষণের মধ্যেই আবার কৃষ্ণাকে মেসেজ করে সেই সাইকোটা আর জানায়, আমার নেক্সট মাস্টারপিস পেইন্টিং আমি একটা থিয়েটারে বানাবো। কৃষ্ণা তো এটা বুঝতে পারছিল না যে ওরা কোন থিয়েটারে যাবে, কারণ শহরের মধ্যে তো থিয়েটার 2-1টা নয়। তখন রাধা অবশ্য ওকে একটা বুদ্ধি দেয়, আমরা সেই সাইকোকে এমন একটা সিস্টেম করে দিব ও যেন আমরা যে থিয়েটারে চাই সেটার মধ্যেই গিয়ে ঢোকে। সেই থিয়েটার বাদ দিয়ে অন্য সবগুলোতে আমরা পুলিশ মোতায়েন করব। তাহলে যে থিয়েটারটা পুলিশ মোতায়েন করা হবে না সেটাতেই গিয়ে ঢুকবে ওই সাইকো কিলারটা, কিন্তু সেটার ভেতরেও সিভিল ড্রেস পরে পুলিশকে রাখা হবে। ওর এই বুদ্ধিটা শুনে অনেক ভালো লেগে গিয়েছিল কৃষ্ণার। এর পরপরই রাধা চলে আসে অফিসে এবং এই কেসটা নিয়ে একটা আর্টিকেল লিখে। তারপর সেটা তার পিয়নের হাতে ধরিয়ে দিয়ে তার বসকে দিতে বলে। অন্যদিকে প্রত্যেকটা থিয়েটারে পুলিশ গিয়ে চেকিং করছিল, মানে ওরা জগদীশকে খুঁজে বেড়াচ্ছিল। রাত্রেবেলাতেই পুলিশ কমিশনার চলে আসে আর বিভিন্ন থিয়েটারে গিয়ে পরিদর্শন করছিল। এর মধ্যেই ওয়াশরুম ব্যবহার করার প্রয়োজন পড়ে কমিশনারের। যখন তিনি ওয়াশরুমের মধ্যে গিয়ে ঢুকেন তখন সাইকো কিলারটা সেখানে অবস্থান করছিল। আসলে আজকের টার্গেট এই কমিশনার। অনেক বাজেভাবে সে পুলিশ কমিশনারকে মারতে শুরু করে। দেখতে দেখতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করে সেই পুলিশ কমিশনার। সে মারা যাওয়ার পরে ওর বডিটাকে ফেমাস একটা পেইন্টিংয়ের মতো করে ডেকোরেট করে সেই সাইকো কিলারটা। এই ব্যাপারটা যখন কৃষ্ণা জানতে পারে তখন অনেক বেশি কষ্ট পেয়ে যায়, কারণ এর আগেও ওকে অনেক ধরনের সাহায্য করেছিল এই পুলিশ অফিসার। আর যেহেতু পুলিশ কমিশনারকেই মেরে ফেলেছে সেই সাইকো কিলারটা, তাহলে গোটা শহরে তো কেউই এখন আর সেফ নয়। আর এই ব্যাপারটা যদি কোনোভাবে পাবলিক জানতে পারে তাহলে বড় মাপের হাঙ্গামা বেঁধে যাবে, কারণ পুলিশ সদস্যরা তো তাদের নিজের কমিশনারকেই বাঁচাতে পারেনি, তাহলে সাধারণ জনগণকে তারা কিভাবে প্রোটেক্ট করবে। এদিকে দেখা যায় বাসুদেব চলে আসে রাধার কাছে। কমিশনারের মৃত্যুর কথা শুনে অনেক আফসোস করে বাসুদেব। তারপর নিজ থেকে ওই বইটা রাধাকে দিতে চায়, সাথে জানায় হয়তোবা এই বইটা পড়ে আপনি কোনো ক্লু পেতেও পারেন, আর প্রত্যেকেই সাসপেক্ট মনে করতে হবে, এমনকি আমাকেও। অন্যদিকে দেখা যায় কৃষ্ণার কাছে চলে আসে তার সহযোগী এবং জানায় থিয়েটারের সিসিটিভি ফুটেজ চেক করে জানা গেছে জগদীশ সেখানে এসেছিল। সে একটা অটো করে ওই থিয়েটারে এসে পৌঁছেছিল। তার পরপরই সেই অটোওয়ালার লোকটাকে খুঁজে বের করে এনে ওকে জিজ্ঞাসাবাদ করা হয়। তখন সেই অটোর ড্রাইভারটা জানায় ওই লোকটা তো আমাদের কলোনিতেই থাকে। তারপর অবশ্য কৃষ্ণাকে সাথে করে নিয়ে জগদীশের ঘরটাও দেখিয়ে দেয় সেই অটোর ড্রাইভার। ওই সময়টাতেই আবার রাধা চলে এসেছিল ফাল্গুনের সাথে আবারও দেখা করার জন্য। আসলে বাসুদেব তার বইয়ের মধ্যে এই ফাল্গুনের সম্পর্কেও লিখেছিল, এমনকি ওর ছবিও ছাপিয়েছিল। ওই সময় ফাল্গুনের গলায় একটা লকেট ছিল, আর সেই লকেটটাই কৃষ্ণা পেয়েছিল যখন ওই সিনেমার হিরোটাকে মারা হয়েছিল। তখন সেই লকেটটার ছবি দেখিয়ে ফাল্গুনকে জিজ্ঞাসা করতে থাকে সেটা সম্পর্কে। ফাল্গুন কিছু বলতে যাবে এর আগেই ওর অবস্থা খানিকটা খারাপের দিকে যায়। তবে কিছুক্ষণের মধ্যেই নিজেকে খানিকটা সামলে নিয়ে সে রাধাকে অনেক কিছুই বলতে শুরু করে। এত বছর পরে আবার কথা বলতে শুরু করেছে ফাল্গুন। তিনি জানায় ওই লকেটটা আসলে আমারই, তবে সেটা আমি অনেক বড় মাপের অ্যাক্টর নির্মলার ছেলের জন্মদিনে গিফট করেছিলাম। ওই সময়টাতে ওর ছেলের বয়স ছিল মাত্র 12 বছর। সেই ছেলেটা একটু আজগবি ছিল, তবে সে কিন্তু পেইন্টার ছিল খুব ভালো। ওর মা ওর সাথে তেমন একটা সময় কাটাতো না, যে কারণে সেই ছেলেটা একদমই একলা হয়ে গিয়েছিল। ওর ভেতরের নেগেটিভিটিতে একদম ভরে গিয়েছিল। এরপর ওকে অবশ্য একটা সাইকিয়াট্রিস্ট দেখানো হয়। যখন তিনি তার ট্রিটমেন্ট দিচ্ছিল তখন সেই ছেলেটা ওই ডাক্তারের ওপরই হামলা করে, এমনকি তাকে মেরে ফেলারও চেষ্টা করে। এই কথাটা শুনে রাধা চলে আসে হাসপাতালে, যেখানে ওই ছেলেটার ট্রিটমেন্ট হয়েছিল অনেক দিন আগে। তখন ডাক্তারটা জানায় হ্যাঁ, অনেক দিন আগে নির্মলার ছেলেকে আমার কাছে নিয়ে এসেছিলেন। এরপর ওই ছেলেটার আচার আচরণ সম্পর্কে অনেক কিছুই রাধাকে জানায় সেই ডাক্তার। অন্যদিকে দেখা যায় কৃষ্ণার কাছে একটা লাশের ইনফরমেশন আসে। পুরো টিম নিয়ে তারা সেখানে গিয়ে পৌঁছায়। যেটা দেখতে পায় এটা দেখার জন্য ওরা কোনোভাবেই প্রস্তুত ছিল না। দেখা যায় একটা বাক্সের মধ্যে জগদীশের কাটা মাথা। এটা দেখার পরে কৃষ্ণার ছোট্ট একটা কাহিনী মনে পড়ে যায়। যখন ওই অটোওয়ালা কৃষ্ণাকে জগদীশের বাড়ির কাছে নিয়ে গিয়েছিল তখন জগদীশ বাড়িতেই ছিল। এরপর ওর মাথায় যখন বন্দুক ধরা হয় তখন জগদীশ বলতে থাকে এটা সত্য কথা যে আমি রঞ্জিতকে মারার চেষ্টা করেছিলাম স্যার। সে আমার বন্ধু ছিল,
আমি তাকে একদিন আমার গার্লফ্রেন্ডের সাথে দেখা করিয়ে দিয়েছিলাম। এরপর আমার গার্লফ্রেন্ডকে সিনেমাতে নেওয়ার লোভ দেখিয়ে ওকে ব্যবহার করে আর পরে ধোঁকা দেয়। আমার গার্লফ্রেন্ডের মৃত্যুর কারণ হয়েছিল সেই রঞ্জিত, আর পুলিশ সেই কেসে আমাকেই গ্রেপ্তার করেছিল। এই জন্য আমি রঞ্জিতের শুটিং স্পটে গিয়ে ওর জুসের সাথে বিষ মিশিয়ে দিয়েছিলাম। তবে সেই জুসটা খাওয়ার আগেই কেউ একজন ওকে মেরে ফেলেছিল স্যার। আর কিছুদিন আগে যে ঋতিকা মারা গেল সে হচ্ছে আমার কাজিন। রোহিত ঋতিকার ভিডিও বানিয়ে ক্লাসের মধ্যে ওকে অপমানিত করেছিল। এই জন্য আমি 14ই ফেব্রুয়ারির দিন রোহিতের কাছে গিয়ে ওকে মারধর করে ওর ফোনটা কেড়ে নিয়েছিলাম। এর জন্যই আমার লজের রুমে গিয়ে আপনারা ওই ফোনটা পেয়েছিলেন। এরপর যখন আপনারা এবং পুরো মিডিয়া মিলে আমাকে এবং ঋতিকাকে খুঁজতেছিলেন, তখন ঋতিকা তার ম্যামকে ফোন করে ডেকেছিল একটা জায়গায় আমাদের মধ্যে কী কী আছে এগুলো সব কিছু সত্য সত্য জানানোর জন্য। কিন্তু আমাকে দেখেই ঋতিকার ম্যাম সেখান থেকে ভয় পেয়ে পালিয়ে গিয়েছিল। আসলে ওনাকে সেদিন ওখানে ডাকা হয়েছিল আমাদের সাহায্যের জন্য। তারপর ওখান থেকে আমি চলে গিয়েছিলাম। আমি সেখান থেকে যাওয়ার পরপরই ঋতিকাকে কেউ একজন মেরে দিয়েছিল। যদি আমি সেদিন সেখানে থাকতাম তাহলে হয়তোবার ঋতিকাকে মারা যেতে হতো না। এটুকু বলেই সেখান থেকে পালিয়ে গিয়েছিল জগদীশ। কাহিনীটা আবারও প্রেজেন্ট টাইমে চলে আসে। এইসব ঘটনাগুলো কৃষ্ণার রাধাকে বলছিল। তখন কৃষ্ণাকে অবাক করে দিয়ে রাধা জানায়, সাইকো কিলারটার নাম যতীন। আমি একটা ডাক্তারের কাছে গিয়ে ওর সম্পর্কে খোঁজখবর নিয়েছি। আসলে যতীনের সম্পর্কে সব কিছুই রাধা ওই ডাক্তারের কাছ থেকেই জানতে পেরেছিল। যখন সেই ডাক্তার যতীনের চিকিৎসা করছিল তখন তিনি বুঝতে পারছিলেন যে যতীনের মধ্যে একটা আজব সমস্যা রয়েছে। যতীন মনে মনে ভাবত তাকে কেউ কিছুই করতে পারবে না, তার মনে যা চায় সে সেটাই করতে পারবে। ওর এই অসুখটার ট্রিটমেন্ট দেওয়া হচ্ছিল। কিন্তু যখন যতীনের মা মারা যায় তারপর আর যতীন একবারের জন্য ডাক্তারের কাছে ট্রিটমেন্টের জন্য যায়নি। এরপর কৃষ্ণা তার নিজেরই এক টিম মেম্বার অর্জুনের ওপর শক করতে শুরু করে। কারণ যখনই কোনো খুন হতো সেই সময় অর্জুন কৃষ্ণের সাথে থাকতো না, আবার অর্জুন ছিল বামহাতি। ঠিক তখনই আবার অর্জুন সেখানে চলে আসে এবং একটা পেন ড্রাইভ ধরিয়ে দেয় কৃষ্ণাকে। সাথে জানায় যেখানে পুলিশ কমিশনারকে মারা হয়েছিল সেখান থেকেই এই পেন ড্রাইভটা পাওয়া গেছে। তারপর সেটা খুলেই দেখা যায় রাধার লেখা আর্টিকেলটা ছিল ওই পেন ড্রাইভটার মধ্যে। এটা দেখে কৃষ্ণা ভাবতে থাকে রাধার লেখা আর্টিকেলটা ওই পেন ড্রাইভের মধ্যে কিভাবে গেল, নাকি এটা রাধারই পেন ড্রাইভ। তার পরপরই কৃষ্ণা রাধাকে ফোন করে এবং এই পেন ড্রাইভটা সম্পর্কে জিজ্ঞাসাবাদ করে। রাধা তখন ওকে জানায়, আমি সাইকো কিলারের সম্পর্কে সব কিছুই জেনে গেছি। সে কৃষ্ণাকে বলতে যাবে ঠিক তখনই পেছন থেকে এসে সেই সাইকোটাকে অজ্ঞান করে নিয়ে চলে যায়। সাথে সাথেই কৃষ্ণাও রাধার ফোনটা ট্যাপ করতে শুরু করে, কিন্তু তেমন কোনো ইনফরমেশনই পায় না। অন্যদিকে দেখা যায় সেই খুনিটার রাধাকে একটা টেবিলের ওপর এনে বেঁধে ফেলে। তারপর দেখা যায় ওই সাইকো কিলারের চেহারা। আসলে এই লোকটা তো রাধার অফিসে পিয়নের কাজ করত। ওর নাম রবি। সেদিন রাধা রবিকে এই পেন ড্রাইভটা তার বসকে দেওয়ার জন্য দিয়েছিল, কিন্তু রবি এটা তার বসকে দেয়নি। আর এটা থেকেই রাধা বুঝে গিয়েছিল যে আসল কালপ্রিট হচ্ছে রবি। রাধা যেন কৃষ্ণাকে রবির সম্পর্কে কিছু বলতে না পারে এর জন্য ওকে দুনিয়া থেকে চিরতরে বিদায় করে দেওয়ার জন্য এখানে ওকে ধরে এনেছিল রবি। কিছুক্ষণের মধ্যেই রাধাকে একদম মমির মতো করে পুরো শরীরে কাপড় জড়িয়ে ফেলে। যখন সে রাধাকে জানে মারতে যাবে ঠিক তখনই সেখানে চলে আসে কৃষ্ণা আর গুলি করে মেরে ফেলে রবিকে। আসলে যখন রবি রাধাকে বাঁধতেছিল তখন নিজের ঘড়ি থেকে নিজের লোকেশনটা সে কৃষ্ণাকে পাঠিয়েছিল। এর পরপরই দেখা যায় সব নিউজ চ্যানেলে এই নিউজটাই সম্প্রচারিত হয়। ফাইনালি ওই সিরিয়াল কিলার যতীন মারা গেছে। এর পরপরই রাধা চলে আসে সেই ডাক্তারের কাছে ওনাকে ধন্যবাদ জানানোর জন্য। এখানে সবচেয়ে শকিং ব্যাপার এটাই যে যতীনের পেছনে ছিল ওই ডাক্তারের হাত। রাধা যতীনের প্রেসক্রিপশনটাও চেক করেছিল, সেখানে তো অন্য টাইপের কিছু ঔষধের নাম লেখা ছিল। যতীনের যে অসুখটা হয়েছিল এটার ওষুধ এগুলো নয়। আসলে এই ডাক্তারটা যতীনের ঠিকঠাক ট্রিটমেন্ট করছিলই না, তিনি নিজের কাজের জন্য ওকে ব্যবহার করার জন্য ওকে এরকমই রেখেছিল। আসলে এই ডাক্তারটারও একটা মানসিক রোগ ছিল। সিনের পেছনে থেকে ক্রাইম করাটাই ছিল তার ডিজায়ার। সে ধরা পড়ে যাবে এটা আন্দাজ করতে পেরে নিজের বন্দুক দিয়েই নিজে মারা যায় সেই মহিলাটা। আর এর মাধ্যমে শেষ হয়ে যায় সিনেমাটি। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের এই এক্সপ্লেইনটি জানাতে কমেন্ট করো। আর যদি এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নাও। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। টিল দেন, সায়োনারা।